একদিকে নেপালের মানুষরা বলে থাকে সাগরমাথা, অন্যদিকে তিব্বতের লোকজনেরা বলে চুমো লাংমা। কিন্তু এই সব কিছুর মাঝেই ব্রিটিশদের দেওয়া নাম এভারেস্ট, যা কিনা সর্বজন গৃহীত। সময়টা 1852-এর এক সকাল। দেরাদুনের ছোট্ট একটি শহরে এক বাঙালি নিমগ্ন একটি জটিল অঙ্কের সমাধানে। তার সামনেই রয়েছে স্তূপ করা ফাইল এবং কাগজপত্র। একটি অঙ্ক নিয়ে বারবার তিনি চেষ্টা করে চলছেন, আর মনে মনে বলছেন, কোথাও কোনো ভুল হচ্ছে না তো। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। এই মাউন্ট এভারেস্টের নামকরণের আগ পর্যন্ত হিমালয়ের ৭৯টি পর্বতশৃঙ্গের মধ্যে ৩১টির নামকরণ করা হয়ে গেছে। অন্য পর্বতশৃঙ্গগুলো শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিচিত। আজ আমরা মাউন্ট এভারেস্ট বলে যে পর্বতটিকে চিনি, সেটি একসময় অফিসিয়ালি নাম্বার ছিল ১৫। এই মাউন্ট এভারেস্টের উচ্চতার পরিমাপ করেন এক বাঙালি গণিতজ্ঞ, রাধানাথ সিকদার। এর থেকেও মজার ব্যাপার হলো, এভারেস্টে না চড়েই প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে তিনি এই পর্বতের উচ্চতা মেপে দেখান। এখন প্রশ্ন হলো, কে ছিল এই রাধানাথ সিকদার? তিনি কিভাবেই বা করে দেখালেন এই দুঃসাধ্য কাজ? চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সম্বন্ধে অল্প কিছু কথা। 1802 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে উপনিবেশিক স্থাপনের প্রায় ১০০ বছর পর ভারতীয় উপমহাদেশে বৈজ্ঞানিক জরিপ বা দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া শুরু করে। পুরো কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন উইলিয়াম ল্যাম্পটন এবং স্যার জর্জ এভারেস্ট। যদিও 1823 সালে উইলিয়াম ল্যাম্পটন মারা যাওয়ার পর পুরো দায়িত্বই চলে আসে জর্জ এভারেস্টের উপরে। 1830 এই সার্ভে এসে পৌঁছায় হিমালয়ের কাছে। এমন সময়ে জর্জ এভারেস্টের এমন এক গণিতজ্ঞের প্রয়োজন হয়ে পড়ে, যে কিনা ত্রিগোণমিতিতে পারদর্শী হতে হবে, সেই সঙ্গে সঙ্গে পদার্থবিদ্যাও থাকতে হবে পণ্ডিত্য। আর এই সময়ে হিন্দু কলেজের শিক্ষক জন টাইটলার, যিনি কিনা ১৯ বছর বয়সী রাধানাথ সিকদারের নাম সুপারিশ করেন জর্জ এভারেস্টের কাছে। 1813 সালের 5ই অক্টোবর কলকাতার একদমই সাধারণ একটি ঘরে জন্মগ্রহণ করেন এই রাধানাথ সিকদার। প্রাথমিক শিক্ষা পাঠশালাতে হলেও নিজের তুখর বুদ্ধিদীপ্তি এবং পড়াশোনার প্রতি আগ্রহের দ্বারা খুব সহজেই তিনি স্কলারশিপ অর্জন করেন। সেই সাথেই তিনি 1824 সালে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন, বর্তমানে যেটি কিনা প্রেসিডেন্সি কলেজ হিসাবে পরিচিত। আর এখানেই তিনি শিক্ষক হিসেবে পান সেই সময়ের বিখ্যাত গণিতজ্ঞ ডক্টর জন টাইটলারকে। এই জন টাইটলারই রাধানাথের গণিতের প্রতি ভালোবাসা, একাগ্রতা এবং নিষ্ঠা দেখে তার নাম সুপারিশ করেন জর্জ এভারেস্টের কাছে। 19 শতক, এই সময় না আবিষ্কার হয়েছে কম্পিউটার, না ক্যালকুলেটর। সমস্ত বড় বড় জটিল অঙ্কের সমাধান করা হতো খাতা কলম, বুদ্ধি এবং মেধার দ্বারা। আর এই কাজটি যে দক্ষতার সাথে করতে পারত, তাকে বলা হতো কম্পিউটার। এছাড়া সরকারি একটি চাকরির পদের নামও ছিল কম্পিউটার। 1831-এর 19শে ডিসেম্বর মাত্র 19 বছর বয়সে 30 টাকা মাসিক বেতনে এই কম্পিউটার পদে চাকরি জয়েন করেন রাধানাথ সিকদার। এর সাথে সাথে তিনি যুক্ত হয়ে যান জর্জ এভারেস্টের প্রজেক্ট দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া বা জিটিএস এর সাথে। শুরু থেকে মেধাবী, কর্মঠ এবং কাজের প্রতি একনিষ্ঠ রাধানাথের কাজে সন্তুষ্ট ছিলেন জর্জ এভারেস্ট। 1843 জর্জ এভারেস্ট অবসর নিলে তার পদে মনোনীত হন কর্নেল অ্যান্ড্রু স্কট ওয়া। ঠিক এর 8 বছর পর অর্থাৎ 1851 সালে রাধানাথ সিকদারের প্রমোশন হয় চিফ কম্পিউটার হিসেবে। এর সাথে তাকে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্টও বানানো হয়। রাধানাথ যখন হিমালয়ের দায়িত্ব নিলেন, তখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ছিল পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। হিমালয়ের ৭৯টি পর্বতশৃঙ্গের মধ্যে ৩১টির নামকরণ তখনও হয়ে গেছে, বাকি শৃঙ্গগুলোকে শুধুমাত্র নাম্বার দিয়েই পরিচিত ছিল। 1852 সালে ত্রিকোণমিতির হিসেব নিকেশ করে হিমালয়ের উচ্চতা মাপতে গিয়ে তার চোখেই প্রথম ধরা পড়ে কাঞ্চনকন্যার থেকেও উঁচু শৃঙ্গ, অর্থাৎ পিক 15 হল পৃথিবীর সব থেকে উঁচু
পর্বতশৃঙ্গ। জিনিয়াস রাধানাথের এই হিমালয়ের শৃঙ্গ মাপার জন্য শুধুমাত্র ভরসা হলো বিভিন্ন ট্রিগোনোমেট্রিক আইডিয়া এবং বড় একটি টেলিস্কোপ বা থিওডোলাইট যন্ত্র। মডার্ন থিওডোলাইট যন্ত্র ব্যাগে করে ট্রাভেল করা সম্ভব, কিন্তু সেই সময় একটি থিওডোলাইটের ওজন ছিল 100 পাউন্ড বা প্রায় 450 কেজি। শুধু তাই নয়, এটিকে নিয়ে ট্রাভেল বা কাজ করার জন্য কমপক্ষে 12 জন লোকের দরকার হতো। এই থিওডোলাইট যন্ত্র নিয়ে পিক 15-এর উচ্চতা মাপার জন্য রাধানাথ 6টি আলাদা আলাদা জায়গার ডেটা একত্র করেন। পিক 15 নেপালে অবস্থিত। সেই সময় ব্রিটিশ আর নেপাল রাজ্যের মধ্যে শত্রুতার সম্পর্ক, তাই তো নেপালে কোনো রকম বিদেশি যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। রাধানাথ যে 6টি লোকেশনের ডেটা একত্র করেন তা পিক 15 থেকে প্রায় 100 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। এই 6টি লোকেশনের ডেটা একত্র করে রাধানাথ প্রায় দীর্ঘ 4 বছর ধরে চালান গবেষণা এবং বিভিন্ন হিসেব নিকেশ। গণিতের বেশ কিছু থিওরি এবং নিজের বানানো কয়েকটি থিওরিকে কাজে লাগিয়ে 1852 সালের এক সকালে রাধানাথ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ পিক 15-এর উচ্চতা সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেন অ্যান্ড্রু ওয়ার কাছে। এই রিপোর্ট অনুযায়ী পিক নাম্বার 15 হল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা রাধানাথের গণনা অনুযায়ী দাঁড়ায় 29,000 ফুট। তবে অ্যান্ড্রু ওয়া এই সর্বোচ্চ শৃঙ্গের আবিষ্কারের খবর তখনই প্রকাশ করেননি। তিনি আরও একজন অ্যাংলো ইন্ডিয়ানকে পাঠান ফের এর উচ্চতা হিসেব কষতে। তবে এই ক্ষেত্রেও উচ্চতা একই হয়। দীর্ঘ 4 বছর ধরে বিভিন্ন হিসেব নিকেশ এবং গবেষণার পর কর্নেল ওয়া রাধানাথ শিকদারের মাপা উচ্চতা 29,000 ফুটের সঙ্গে 2 ফুট যোগ করে পিক 15-এর উচ্চতা 29,002 ফুটের মান্যতা দেন। এর সাথে 1856 সালে তিনি সরকারিভাবে এটি ঘোষণা করেন। উচ্চতা তো মাপা হলো, কিন্তু এর নামকরণ করা হবে কিভাবে? জর্জ এভারেস্টের একটি প্রচলিত নিয়ম ছিল যে কোনো প্রাকৃতিক উপাদানের স্থানীয় প্রচলিত নামটি বহাল রাখা হবে, কিন্তু এখানে একটি সমস্যা তৈরি হলো। অষ্টাদশ শতাব্দীর মানচিত্র অনুযায়ী এই পিক 15 শৃঙ্গটিকে স্থানীয় তিব্বতীরা রাখত চমো লাংমা বলে, অন্যদিকে নেপালিরা রাখত সাগর মাথা বলে। একই শৃঙ্গের দুটো নাম তো হতে পারে না। তাই তো অ্যান্ড্রু ওয়া ইংল্যান্ডের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির কাছে একটি প্রস্তাব রাখেন, পৃথিবীর এই সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ করা হোক জর্জ এভারেস্টের নামে। সেই অনুযায়ী 1856 সালের মার্চ মাসে রাধানাথের গণনার প্রায় 4 বছর পর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ করা হলো মাউন্ট এভারেস্ট বলে, যার উচ্চতা 29,002 ফুট। পিক 15-কে কখনোই মাউন্ট এভারেস্ট বলাই হতো না যদি কিনা এর পিছনে রাধানাথের অক্লান্ত পরিশ্রম না থাকতো। এই হলো রাধানাথ শিকদার বা মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপ সংক্রান্ত অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।